এই যে ছোট ছোট রুমগুলো দেখতে পাচ্ছেন, এখানেই শিক্ষা দেওয়া হতো পবিত্র কোরআন। ইট আর চুনসুরকির গাঁথনিতে গড়ে ওঠা পোড়ামাটির এই দালানি রীতিমতো মাটি খুঁড়ে বের করা হয়েছে। হ্যাঁ দর্শক, বেঙ্গল ডিসকভারির পর্দায় আজ আপনি দেখতে চলেছেন মাটির নিচ থেকে বের করে আনা এক অবিস্মরণীয় ইমারত, যা দেখার পর আপনার হৃদয় ডুকরে কেঁদে উঠবে আর চোখ থেকে ঝরবে লোনা পানি। বাংলার বুকে ইসলামী ইতিহাসের আতুরঘর চাঁপাইনবাবগঞ্জ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি জুবায়ের আল মাহমুদ। দর্শক মণ্ডলী, আজ আমি আপনাদের এমন কিছু দেখাতে চলেছি যার সাথে মিশে আছে এই বাংলার ইসলামী ইতিহাসের নারীর সম্পর্ক। আর সেই নারী পোঁতা জায়গার সন্ধানে আজ আমি যাচ্ছি এই জেলার শিবগঞ্জ উপজেলার বালিয়াদিঘি এলাকায়, যেখানে এমন এক প্রাচীন মসজিদ এবং মাদ্রাসা রয়েছে যা নাকি মাটির তলা থেকে উঠে এসেছে লাঙলের ফালের সঙ্গে বেঁধে। হ্যাঁ দর্শক, বেঙ্গল ডিসকভারির পর্দায় আজ আপনি দেখতে চলেছেন রহস্য আর গৌরব গাঁথায় পরিপূর্ণ বিস্ময়কর এমন কিছু যা দেখার পর আপনার হৃদয় ডুকরে কেঁদে উঠবে। বলছি ঐতিহাসিক নিদর্শন, দারাসবাড়ি মসজিদ এবং কালের গর্ভে হারিয়ে যাওয়া এক ইসলামিক বিশ্ববিদ্যালয়ের কথা। আগের পর্বে আমি আপনাদের দেখিয়েছিলাম এখানকার বিখ্যাত ছোট সোনা মসজিদ। দারাসবাড়ি মসজিদ এবং বাংলার বুক থেকে হারিয়ে যাওয়া সেই ইসলামিক বিশ্ববিদ্যালয়ের দূরত্ব সোনা মসজিদ থেকে মাত্র 2.5 কিলোমিটার এবং একেবারে ভারত বাংলাদেশ বর্ডারে। দর্শক, এটাই সোনা মসজিদ স্থলবন্দর। ওই যে দূরে ওয়াল দেখা যাচ্ছে, ওটাই ভারত, এবং ওই ওয়ালটি মূলত ইতিহাস বিখ্যাত সেই কোতোয়ালি দরওয়াজা। আর এখানে স্থলবন্দরের কারণে চারপাশেই দেখতে পাবেন ভারত থেকে আসা পাথরের বিশাল বিশাল স্তূপ। এই পাথরগুলো বিক্রি করা হয়, বিভিন্ন মানুষ ইমারত নির্মাণের জন্য, বিল্ডিং নির্মাণের জন্য এখান থেকে কিনে নিয়ে যায়। দারাসবাড়ি মসজিদ এবং মাদ্রাসায় যাওয়ার এটাই একমাত্র পথ। তবে এই পথে গাড়ি নিয়ে ঢোকা খুবই মুশকিল, তাই গাড়ি রেখে পায়ে হেঁটেই রওনা দিতে হয়েছে আমাকে। এই মাদ্রাসায় আসার জন্য সেরকম প্রধান কোনো রাস্তা নেই। আপনাকে এভাবেই এরকম দুধারে আমবাগান এবং মেন রাস্তাতে গাড়ি রেখে রীতিমতো আমার মতো এভাবে হেঁটে আসতে হবে। এবং এখানে মানে দুইভাবে আসা যাবে, একটা হচ্ছে হেঁটে আসতে হবে, অথবা মেন রাস্তাতে গাড়িটা রেখে আপনারা যে ছোট ব্যাটারি চালিত ভ্যান আছে, গ্রামে যে ভ্যানগুলো চলে, সেই ভ্যানে চেপেও আপনারা যেতে পারবেন। তবে আমি হেঁটে যাওয়াকেই পছন্দ করছি, কারণ মাদ্রাসাটা আসলে খুব বেশি দূরে নয়, হেঁটে যাওয়ার মতোই পথ। আর সবচেয়ে বড় কথা, আপনি একেবারে আমবাগানের সবুজ অরণ্যের মধ্য দিয়ে হাঁটবেন, এই ফিলিংসটা অন্যরকম। আসলে এই রাস্তা ধরে সামান্য একটু আগালেই আপনি সোজা চলে যাবেন একেবারে বর্ডারে, তাই পায়ে হাঁটা এই পাকা রাস্তাটি খুব বেশি লম্বা নয়। পাকা রাস্তা ধরে আস্তে আস্তে একসময় পাকা রাস্তাটিও শেষ হয়ে গেল। এখন আমাদের কাঁচা রাস্তা, একেবারে গ্রামের যে মেঠো পথ, সেই পথ দিয়ে হেঁটে যেতে হচ্ছে। আসুন। এই আমবাগানের ভেতর দিয়ে কয়েক কদম সামনে এগিয়ে গেলেই আপনার চোখের সামনে ভেসে উঠবে এই বিস্ময়। চারিদিকে বড় বড় আমবাগান, আর মাঝখানে এক চোখ জোড়ানো মহা ইমারত। চোখের সামনে দাঁড়িয়ে থাকা এই স্থাপনাটি ঐতিহাসিক দারাসবাড়ি মসজিদ, যার সাথে মিশে আছে এই বাংলার ইসলামী ইতিহাসের সত্তা। প্রায় 550 বছর আগে তৈরি হওয়া এই মসজিদ কোনো সাধারণ ইমারত নয়। এটি সেই মসজিদ যার রয়েছে এক গৌরব গাঁথা সমৃদ্ধ ইতিহাস। এটি সেই মসজিদ যেখানে মিশে আছে আমাদের এই বাংলায় কোরআন হাদিস শেখার গোড়াপত্তনের ইতিহাস।
নান্দনিকতা আর মোহনীয়তার দিক থেকেও বেশ সমৃদ্ধ প্রাচীন এই ইমারত। কথা বলছি এই মসজিদের পশ্চিম পাশ থেকে। আমার পেছনে যে মসজিদটি দেখতে পাচ্ছেন এটি সেই ঐতিহাসিক দারাসবাড়ি মসজিদ, এবং এই মসজিদের পশ্চিম পাশে যখন আপনি আসবেন তখন নিঃসন্দেহে বুঝতে পারবেন দুটো জিনিস। একটা হচ্ছে ইটের গাঁথুনি কত নিখুঁত করা যায় সেটি একটি বিষয়, এবং ইটের ওপরেও যে দারুণ নকশা তোলা যায় সেই দুটি বিষয় আপনাদের চোখে স্পষ্ট হবে। আমি আপনাদের একটু কাছাকাছি নিয়ে যেতে চাই। এখানে শুরুতেই আমি দেখাতে চাই আপনাকে এই পাশে চুনসুরকির যে গাঁথুনি এখানে দেওয়া হয়েছে, অর্থাৎ এই যে এখানে আপনি দেখুন এখানে কত সুন্দর মসৃণ ইট কেটে কেটে বসানো হয়েছে, কিন্তু ইটের ভেতরের যে মশলা এইটা কিন্তু সিমেন্ট নয়, এটা কিন্তু চুন সুরকির যে মশলা সেটি কিন্তু দেওয়া হয়েছে। এবং এই গাঁথনিগুলো আপনারা যখন দেখবেন তখন আপনি স্পষ্ট হবে আপনাদের যে এই মসজিদটি কিভাবে তৈরি করা হয়েছে। যেমন অনেক মসজিদ বা অনেক প্রাচীন ইমারত আমরা দেখি যেগুলো মধ্যখানে ইট এবং দুই পাশে পাথর দিয়ে নির্মিত ইমারত আমরা দেখেছি, কিংবা শুধু পাথর দিয়ে নির্মিত ইমারত আমরা দেখেছি, কিন্তু এই মসজিদটি একেবারেই ইটের তৈরি মসজিদ, এবং সেই ইটগুলো দারুণ ছোট ছোট এবং চিকন চিকন ইট, খুবই সুন্দর। এবং সেই ইটগুলোকে দেখেন আপনারা একটু ক্লোজলি আমি আপনাদের দেখাতে চাই যে এটি তো ইট, কিন্তু এই ইটটাও দেখেন এইভাবে কিন্তু এখানে মসৃণ করা হয়েছে, এভাবে কেটে ফেলা হয়েছে। এই যে এই সাইডগুলো আপনারা দেখেন যে এখানে কিন্তু কেটে ফেলা হয়েছে, এখানে কাটা হয়েছে, এখানেও কাটা হয়েছে, এখানে একটি কোণা বের করা হয়েছে, দেখতে পাচ্ছেন এখানে একটি কোণা বের করা হয়েছে, অর্থাৎ এভাবে আস্তে আস্তে জিনিসটা এভাবে বেঁকে গেছে। এছাড়াও ইটের ওপরেও যে দারুণ নকশা করা যায় সেটি আপনারা ওপরের দিকটা যদি আপনারা লক্ষ্য করেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এই মসজিদের একেবারে ওপর সাইডে পুরো মসজিদ এপাশ থেকে একেবারে অপর প্রান্ত পর্যন্ত পুরোটা এই মসজিদের ডিজাইনগুলো জুড়ে দেওয়া হয়েছে সেই সময়, এবং সেই ডিজাইনগুলো আজও অবিকল রয়েছে। এই যে এই নকশাগুলো আপনারা দেখেন, এই নকশাগুলো কিন্তু ইটের উপরে তোলা হয়েছে। এখানে একটি লাইন বা দুটি লাইন পাথরের দেওয়া হয়েছে, সেটি হচ্ছে মাঝখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই লাইনটা পাথরের দেওয়া হয়েছে, যেই লাইনটার জন্য আসলে এই ইমারতটি মজবুত হয়েছে। অনেক সময় যে আমাদের আধা পাকা ঘরগুলোতে উপরের দিকে যে ঢালাই দেওয়া হয় সেই ঠিক ওই রকম। এছাড়া গ্রাউন্ড একেবারে মাটিতে, এই সাইডে এই পাশটাতে আপনারা দেখতে পাচ্ছেন এই যে মাটির এই সাইডটাতে পাথর দেওয়া হয়েছে, এবং এই পাথর কিন্তু এই ইমারতের যে ভিত সেটিকে মজবুত করেছে, অর্থাৎ নিচে বসে যাওয়া থেকে এই পাথর এই মসজিদকে, এই কাঠামোকে রক্ষা করছে, এবং একই সাথে এই দেয়ালকে মজবুত করছে। এই যে মাঝখানে যে একটি পাথরের লাইন দেখতে পাচ্ছেন এপাশ থেকে ওপাশে চলে গেছে, এই লাইনটি কিন্তু এই মসজিদের এই ইটের গাঁথনিকে শক্ত করেছে। এছাড়া উপরের দিকে আর কিন্তু কোনো পাথর নেই, উপরের দিকে পুরোটাই ডিজাইন এবং বিভিন্ন নকশা দ্বারা আবৃত। তবে আনফর্চুনেটলি এই মসজিদে কিন্তু ছাদ সেটি কিন্তু ধ্বংস হয়ে গেছে। সত্যিই তাই, মসজিদটির গাঁথনি এবং নান্দনিক কারুকাজগুলো আসলেই দেখার মতো। মাটি দিয়েও যে এমন মোহনীয় নকশা তোলা যায় তা নিজে চোখে না দেখলে বিশ্বাসই হবে না অনেকের। সালের 8ই জানুয়ারি প্রকাশিত দৈনিক যুগান্তরের এই রিপোর্ট বলছে 70 দশকে স্বাধীন বাংলাদেশের সোনাফলা মাটিতে ফসল ফলানোর জন্য ঠিক এখানেই কোনো এক জায়গায় লাঙল দিয়ে চাষ শুরু করেছিলেন এক কৃষক। কিন্তু চাষ শুরু করতেই লাঙলের ফাল বেঁধে যায় ইটে, কিছুতেই তিনি আর চাষ করতে পারছিলেন না। ওই কৃষক এরপর কিছুটা মাটি খুঁড়ে দেখতে পান আবির রঙের বহু পুরনো ইট, একটা দুইটা নয়, বরং তিনি দেখতে পান ইটের সঙ্গে ইট লেগে তৈরি হয়েছে মস্ত লাইন। খবরটি মুহূর্তেই এক কান দোকান হয়ে পৌঁছালো স্থানীয় প্রশাসনের কানে। এরপর খোঁড়া হলো মাটি, আর তল থেকে মাটির বুক চিরে বেরিয়ে এলো এই অবিস্মরণীয় ইমারত দারাসবাড়ি মসজিদ। যুগান্তর পত্রিকার ওই প্রতিবেদনে এমনটাই উল্লেখ রয়েছে। তবে আমার ধারণা মসজিদ নয়, বরং লাঙলের ফালের সাথে বেঁধে উঠে এসেছে এখানকার মাদ্রাসা, আর এই মসজিদটি হয়তো এভাবেই পড়েছিল।
কারণ এত বড় বিশাল ইমারত কি মাটির তলায় ডুবে থাকা সম্ভব? হয়তো সম্ভব, কেননা আমি যখন এখানকার মাদ্রাসা প্রাঙ্গণ দিয়ে হাঁটছিলাম তখন সেখানকার ধ্বংসপ্রায় ইমারতগুলোর উচ্চতা ছিল আমার প্রায় বুক পর্যন্ত, আর কিছু কিছু জায়গার উচ্চতা ছিল গলা অবধি। নিশ্চয়ই এই মসজিদের মতো মাদ্রাসাটিও উচ্চতার দিক থেকে সমানই ছিল। যদি মাদ্রাসাটি মাটির তলায় ডুবে থাকতে পারে তাহলে মসজিদও হয়তো ডুবেই ছিল। অর্থাৎ যুগান্তর পত্রিকার ওই প্রতিবেদন অবশ্যই সত্য। এখান থেকে উদ্ধার হওয়া এক আরবি শিলালিপি থেকে জানা যায় মসজিদটি 884 হিজরি বা 1479 সালে দ্বিতীয় ইলিয়াস শাহী বংশের সুলতান শামসুদ্দিন ইউসুফ শাহের আমলে নির্মিত হয়। তখন এই মসজিদটির নাম ছিল স্থানীয় এলাকার নামে পিরোজপুর বা ফিরোজপুর মসজিদ, আর ওই শিলালিপিটি বর্তমানে রয়েছে কলকাতার ইন্ডিয়ান মিউজিয়ামে। তবে 1502 সালে যখন এই মসজিদটির পূর্ব প্রান্তের দিঘির পাড়ে আলাউদ্দিন হোসেন শাহ একটি মাদ্রাসা স্থাপন করলে এই এলাকার নামই হয়ে যায় দারাসবাড়ি। আমি সেই মাদ্রাসা প্রাঙ্গণেও যেতে চাই, দেখাতে চাই মুসলিমদের এক গৌরবোজ্জ্বল অতীতের প্রতিটি পাতা, জানাতে চাই পিরোজপুর বা ফিরোজপুর গ্রাম কেন দারাসবাড়িতে পরিণত হলো সেই ইতিহাস। তবে তার আগে এই মসজিদটির অন্দরটা আপনাদের দেখাতে চাই। আমি এখন কথা বলছি এই মসজিদের মেহরাবের সামনে থেকে। আমার পেছনে যে জায়গাটি দেখতে পাচ্ছেন এই জায়গাটি মূলত মেহরাব, এবং এখানেই সেই সময়ে যে ইমাম সাহেব তিনি এখানে দাঁড়াতেন। এখানে অনেকগুলো বিষয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। সেটি হচ্ছে এই জায়গাতে অনেক দারুণ মোহনীয় নকশা রয়েছে। কিছু নকশা এই ভেতরটা আপনারা দেখুন, কিছু নকশা রয়েছে এই যে এই পাশটা, এই পাশ দিয়ে যে নকশাগুলো রয়েছে সেগুলো একটাবার খেয়াল করুন যে কতটা দারুণ। এবং সবচেয়ে বড় কথা কি জানেন, এই নকশাগুলো কিন্তু সব নকশাগুলো কিন্তু ইটের উপর তৈরি করা। অর্থাৎ আমরা এখন যেমন টাইলস লাগাই, টাইলসের উপরে বিভিন্ন নকশা তৈরি হতে আমরা দেখেছি, বিভিন্ন নকশা আমরা টাইলসের উপর দেখেছি, কিন্তু সেই সময় কিন্তু টাইলস ছিল না, কিন্তু ইটের উপরেও যে দারুণ নকশা তৈরি করা যায় সেটি কিন্তু আজ থেকে কয়েকশো বছর আগে এই বাংলার কারিগররা কিংবা এই মসজিদ যে কারিগররা তৈরি করেছেন তারা কিন্তু দেখিয়ে দিয়েছেন। মসজিদের অধিকাংশ জায়গায় ইটের কাজ হয়েছে, এবং এই সাইডটা আমরা দেখতে পাচ্ছি মসজিদের অন্দরে এসে এখানে কিছু পাথরের পিলার রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে পাথরের পিলার, এবং এই পাথরের পিলারকে ছোট ইট সুরকির গাঁথনি দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। এবং পুরো পিলারটি, পুরো মসজিদের মেঝে আরও কিছু ইমারত আমি দেখাতে চাই কেমনটা ছিল, আপনাদের ধারণা হবে। এই পাশটা যদি আমি এই পাশটা আসি, এই পাশে আপনারা এসে বুঝতে সমস্যা হতে পারে যে এই পাথর খণ্ডগুলো মসজিদের ভেতরে কেন। আসলে এই পাথরগুলো ছিল এক একটা পিলার, যে পিলারগুলো আপনাদের আমি এই পাশে দেখালাম সেই পিলারগুলোই কিন্তু এই পিলার, এবং এই পিলারের উপর ভর করেই কিন্তু এই মসজিদের বিশাল আকারের যে ছাদ সেটি কিন্তু সে সময় ছিল। কিন্তু কেন সেই ছাদ ধ্বংস হয়ে গেছে সেই বিষয়টা অবশ্যই গবেষণার দাবি রাখে। মসজিদটি যে চরম অবহেলা আর অযত্নে পড়ে রয়েছে তা এর দেয়াল এবং মেঝে দেখলেই আঁচ করা যায়। পর্যাপ্ত গবেষণা না হওয়ার কারণে জানা যায়নি অনেক কিছুই। যেমন যে কৃষকের লাঙলের ফালে ইট বেঁধে গিয়েছিল সেই কৃষকের নাম অনেক জানার চেষ্টা করেও জানতে পারিনি ওই কৃষক কি এই মসজিদ চত্বরেই লাঙল চাষ করেছিলেন নাকি মাদ্রাসা চত্বরে। যদিও পত্রিকার পাতা বলছে মসজিদ চত্বরেই লাঙল চাষ শুরু করেছিলেন তিনি। তবে চাঁপাইনবাবগঞ্জ জেলার সরকারি ওয়েবসাইটে কিংবা প্রত্নতত্ত্ব বিভাগের ওয়েবসাইটের নথিতেও এই কৃষকের নাম উল্লেখ নেই। তবে পরবর্তীতে খনন করার সময় শিলালিপির আবিষ্কারক হিসেবে মুন্সি এলাহি বক্স নামের একজনের নাম জেলার ওয়েবসাইট এবং মসজিদ প্রাঙ্গণে টাঙিয়ে দেওয়া সাইনবোর্ডে লেখা রয়েছে। কিন্তু এই মুন্সি এলাহি বক্স কে ছিলেন? তিনি কি সরকারি কর্মচারী ছিলেন, নাকি স্থানীয় গ্রামবাসীদের একজন ছিলেন, নাকি তিনিই ওই কৃষক, নাকি অন্য কেউ? তার কি পরিচয়? কোনো কিছুর বিবরণ কোথাও লেখা নেই। শুধু তাই নয়, অসম্ভব মজবুত এবং বিশাল আকারের এই মসজিদটি কেন মাটির তলায় ডুবেছিল সেটাও জানতে পারিনি আমি। মসজিদটির পাশে কি আগে পাহাড় ছিল? সেই পাহাড় ধসেই কি মসজিদ তলিয়ে যায়? পাহাড় তো থাকার কথা নয়, কারণ চাঁপাইনবাবগঞ্জ পাহাড়ি এলাকা নয়। তাহলে কি হয়েছিল এখানে?
ধারণা করছি এই উপমহাদেশের সবচেয়ে প্রলয়ঙ্কারী ভূমিকম্প যেটি 1897 সালে হয়েছিল, আমার ধারণা সেই 1897 সালের ভূমিকম্পে এই মসজিদটি নিশ্চয়ই ক্ষতিগ্রস্ত হয়েছিল। কিন্তু সেই ক্ষতি হওয়ার মাত্রাটা কত বেশি ছিল সেটি গবেষণার বিষয়। এবং এখানে যখন আপনি আসবেন, মসজিদের এই অন্দরে যখন আপনি আসবেন, তখন আপনার চোখে স্পষ্ট হবে যে এই মসজিদটি কতটা অবহেলা অযত্নের পড়ে রয়েছে। কিন্তু এখানে প্রতিনিয়ত কিন্তু শত শত দর্শনার্থীর আগমন ঘটে, তারা ইতিহাসের সাক্ষী হতে আসেন। কিন্তু আনফরচুনেটলি মসজিদটির চরম অবহেলা এবং অযত্ন লক্ষ্য করা যায়। আমরা যে এই পাশটা আমরা যদি দেখি, এই যে দেখুন এখানে কিন্তু পাথর আছে এবং এই পাশটাতেও কিন্তু পাথর আছে, এই লেভেলে মেঝেটাও ছিল। তাহলে মেঝের পাথরগুলো হয় চুরি হয়ে গেছে অথবা এই মাটির তলায় ইট অথবা পাথর কিছু একটা রয়েছে। এই বিষয়গুলো নিশ্চয়ই গবেষণার দাবি রাখে। আসলে পর্যাপ্ত গবেষণা না হওয়ার কারণে এখানকার এই ইমারতগুলো সম্পর্কে খুব বেশি কিছু জানা যায় না। তাই শেষ পর্যন্ত না জানার ক্ষুধা নিয়েই আমবাগানের ভেতর দিয়ে রওনা দিলাম মাদ্রাসা চত্বরের দিকে। পায়ে হেঁটে মিনিট দুয়েকের মধ্যেই আমি পৌঁছে গেলাম এক ইতিহাসের প্রান্তরে। হ্যাঁ দর্শক, এটাই ঐতিহাসিক দারাসবাড়ি মাদ্রাসা, যেটাকে বাংলার বুকে গড়ে ওঠা সর্বপ্রথম ইসলামিক বিশ্ববিদ্যালয় মনে করা হয়। এই যে পোড়ামাটির ক্ষয়ে যাওয়া দালানগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সবই এক একটি ইতিহাসের টুকরো। এই যে কক্ষগুলো দেখতে পাচ্ছেন, এই কক্ষগুলো একসময় কোরআনের পাখিদের কলকাকলিতে মুখর থাকত, অথচ আজ সময়ের ব্যবধানে আজ এখানে কিছুই নেই, শুধু পড়ে আছে লাল ইটের ক্ষয়ে যাওয়া ইমারতের ধ্বংসাবশেষ। এখানে আপনি যখন আসবেন বা যে কেউ যখন আসবে, আসলে ইতিহাসের প্রান্তে হারিয়ে যাবে। বিশাল ইতিহাসের সাক্ষী। এই যে প্রতিটি ইট দেখতে পাচ্ছেন, মনে হচ্ছে ইটের প্রতিটি টুকরো কি যেন বলতে চায়। এই বোবা ইমারতগুলো বহু কিছুর সাক্ষী। আপনি যখন এখানে আসবেন তখন এক অজানা ইতিহাসের পাতায় হারিয়ে যাবেন। আমি এখন এই মাদ্রাসার একটি কক্ষের ভেতরে অবস্থান করছি। এই যে দেখতে পাচ্ছেন, এখানে এরকম অনেকগুলো ছোট কক্ষ রয়েছে। মূলত চারপাশেই কক্ষ আর মাঝখানে উঠানের মতো খেলার মাঠ। ইতিহাস থেকে জানা যায় 1502 মতান্তরে 1504 সালে বাংলার সুলতান আলাউদ্দিন হোসেন শাহ এই মাদ্রাসাটি নির্মাণ করেন। তবে আরেক বর্ণনায় পাওয়া যায় মাদ্রাসাটি দারাসবাড়ি মসজিদের সমসাময়িক এবং মসজিদটির মতো মাদ্রাসাটিও নির্মাণ করেছিলেন সুলতান শামসুদ্দিন ইউসুফ শাহ। মূলত আরবি দর্স শব্দের অর্থ পাঠ বা পড়া, আর আরবি দর্স শব্দটির বিকৃত শব্দ হলো দার্স বা দারাস। আর যেখানে আরবি পড়ানো হতো সেই জায়গাটিকে বলা হয় দর্স বাড়ি বা দারাস বাড়ি। এভাবেই এই জায়গাটি দর্স বাড়ি বা দারাস বাড়ি নামে ব্যাপক পরিচিতি পায়। এক পর্যায়ে এই মাদ্রাসাটি দারাসবাড়ি মাদ্রাসা আর মসজিদটি পরিচিতি পায় দারাসবাড়ি মসজিদ নামে। উইকিপিডিয়ার তথ্য বলছে, প্রাচীন এই মাদ্রাসাটিতে মুসলিম এবং বুখারী শরীফ সহ সিয়াসাত্তাহ পড়ানো হতো। ধারণা করা হয় এই মাদ্রাসাটিতে ইসলামিক উচ্চ শিক্ষা স্তর চালু ছিল। মূলত এ কারণেই মাদ্রাসাটিকে প্রাচীন এবং এই বাংলার প্রথম ইসলামিক বিশ্ববিদ্যালয় বলা হয়। কিন্তু এখানে কারা শিক্ষক হিসেবে ছিলেন, কিংবা শুধু হাদিসের উপরেই কি উচ্চশিক্ষা দেওয়া হতো, নাকি কোরআনও যুক্ত ছিল? এই প্রশ্নগুলোর কোনো উত্তর নেই, শুধুমাত্র পর্যাপ্ত গবেষণা না হওয়ার কারণে। শুধু তাই নয়, 70 দশকে যে কৃষক লাঙল চাষের সময় এখানকার মসজিদ বা এই মাদ্রাসাটির সন্ধান পেয়েছিলেন, সেই কৃষকের নাম কোথাও তো উল্লেখ নেই
উল্লেখ নেই সেই ঐতিহাসিক তারিখটিও, যে তারিখে তিনি লাঙল চাষ দিয়েছিলেন। অথচ এগুলো আবিষ্কৃত হয়েছে 1970 থেকে 1980 সালের মধ্যে, মানে আজ থেকে মাত্র 40-50 বছর আগে। অথচ এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেলা প্রশাসন থেকে টাঙিয়ে দেওয়া এই বোর্ডে দেখতে পেলাম না। দর্শক মণ্ডলী, এখানে একটি বিষয় আপনাদের মনে করিয়ে দিতে চাই। তাহলে আগের একটি ভিডিওতে আমি আপনাদের রাজশাহীর বাঘায় ছোট্ট একটি মক্তব থেকে কিভাবে সেখানে একটি ইসলামিক বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছিল তা দেখিয়েছিলাম। বাঘার সেই ইসলামিক বিশ্ববিদ্যালয়টিও এই দারাসবাড়ী ইসলামিক বিশ্ববিদ্যালয়ের সমসাময়িক। তবে এই দারাসবাড়ির প্রতিষ্ঠানটির শিক্ষকদের বিষয়ে বিস্তারিত তথ্য জানা না গেলেও বাঘার ইসলামিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সম্পর্কে বেশ কিছু তথ্য জানা যায়। যেমন 500 বছরের পুরনো ঐতিহাসিক বাঘা শাহী মসজিদ প্রাঙ্গণে রয়েছে সেই ইসলামিক বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ মাওলানা শের আলী রহমতুল্লাহ আলাইয়ের কবর, রয়েছে অন্যান্য শিক্ষক শিক্ষার্থীদের কবরও। এছাড়াও বাঘার সেই ইসলামিক বিশ্ববিদ্যালয়টি শুরুতে মক্তব হিসেবে চালু করেছিলেন আরবের বিখ্যাত খলিফা হজরত হারুনুর রশিদের বংশধর প্রখ্যাত আউলিয়া হজরত শাহ দৌলা রহমতুল্লাহ আলাইয়ের পুত্র হজরত আব্দুল হামিদ দানিশমান রহমতুল্লাহ আলাই। এবং সেই মক্তবটি মাত্র কয়েক বছরের মধ্যে রূপ পেয়েছিল ইসলামিক উচ্চ শিক্ষা স্তরে, যেখানে পড়ানো হতো কোরআন, হাদিস এবং ফিকহ শাস্ত্র। বাঘার ওই মাদ্রাসায় শিক্ষার্থীদের সংখ্যা বাড়তে থাকায় তাদের নামাজের জন্য 1523-24 সালে সুলতান নাসির উদ্দিন নুসরাত শাহ সেখানে এই বিশাল মসজিদটি তৈরি করে দেন, যা আজও আছে। বাঘার ওই ইসলামিক বিশ্ববিদ্যালয়টি সম্পর্কে এমন বেশ কিছু তথ্য জানা গেলেও দারাসবাড়ী ইসলামিক বিশ্ববিদ্যালয় সম্পর্কে বিস্তারিত তথ্য খুঁজে পাওয়া যায় না, শুধুমাত্র পর্যাপ্ত গবেষণা না হওয়ার কারণে। অথচ বাঘার সেই ইসলামিক বিশ্ববিদ্যালয়েরও আগে প্রতিষ্ঠিত হয়েছিল এই দারাসবাড়ী ইসলামিক বিশ্ববিদ্যালয়। তবে মোহাম্মদ বিন ইয়াজদান বক্স নামের এক আলেমকে দিয়ে বুখারী শরীফের ডুপ্লিকেট কপি লিখে নিয়ে এখানকার এই ইসলামিক বিশ্ববিদ্যালয়ে একটি সুবিশাল লাইব্রেরি গড়ে তোলা হয়েছিল বলে ইতিহাস থেকে জানা যায়। পর্দায় এই দারাসবাড়ী মাদ্রাসার উঠানের ঠিক মাঝখানে যে ইমারতের ধ্বংসাবশেষ দেখা যাচ্ছে, ধারণা করা হয় এটিই ছিল মাদ্রাসার সেই লাইব্রেরি ভবন অথবা অফিস রুম। এখানকার এই মাদ্রাসাতে সর্বমোট 40টি কক্ষ রয়েছে এবং 3টি প্রবেশদ্বার রয়েছে। আমার ডান পাশের এই যে দেখতে পাচ্ছেন, এটি একটি প্রবেশদ্বার এবং এই প্রবেশদ্বারের মতো আরও 2টি প্রবেশদ্বার রয়েছে। আর এই যে প্রাচীরগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আসলে সেই আদি মাদ্রাসার ওয়াল। আর এখানকার প্রাচীরগুলো ইটের তৈরি এবং নিচে দেখতে পাচ্ছেন দারুণ নকশা দিয়ে মরিয়ে দেওয়া হয়েছে। এই নকশাগুলো কিন্তু সেই আমলের এবং এগুলো পোড়া মাটির নকশা, মানে ইট যেভাবে তৈরি হয়, অর্থাৎ ইট তৈরির জন্য যেমন ফর্মা রয়েছে, এই নকশা তৈরিরও আলাদা ফর্মা রয়েছে এবং ইট বা টালি তৈরির মতো করে ফর্মা থেকে বের করে আগুনে পুড়িয়ে নকশাগুলোর এরকম স্থায়ী রূপ দেওয়া হয়েছে। সাধারণ মাটি দিয়ে যে এমন দারুণ দারুণ নকশা করা যায়, এটি আসলে এখানে না এলে আমার নিজেরই বিশ্বাস হতো না, মানে এত সুন্দর, এতটা অভিভূত আমি। প্রাচীন এই মাদ্রাসাটির গায়ে এমন অসাধারণ নকশা আমার প্রাণ জড়িয়ে দিলেও বাংলার বুকে গড়ে ওঠা প্রথম ইসলামিক বিশ্ববিদ্যালয় হিসেবে পরিচিত এই দারাসবাড়ী মাদ্রাসা সম্পর্কে বিস্তারিত জানতে না পাওয়ার বেদনা থেকেই গিয়েছে মনে। অথচ এখানে গবেষণার অনেক কিছু রয়েছে। বাঘার সেই ইসলামিক বিশ্ববিদ্যালয়টি নিয়েও প্রচুর গবেষণা হওয়া প্রয়োজন। দারাসবাড়ী মাদ্রাসার মতো বাঘার সেই মাদ্রাসাটিও ধ্বংস হয়ে গেছে, তবে বাঘার মসজিদটি আজও টিকে রয়েছে এবং সেখানে নামাজ হয়। কিন্তু দারাসবাড়ী মসজিদটি ধ্বংসের একেবারে শেষ প্রান্তে রয়েছে। জীর্ণ দশার কারণে ভবনটিকে ঘোষণা করা হয়েছে পরিত্যক্ত। অথচ এই মসজিদটি সংস্কার করলে এখানে আবারও নামাজ শুরু করা সম্ভব। তবে কিভাবে এমন গৌরবগাথা ইমারতের এমন হাল হলো, কিংবা কিভাবে মসজিদ এবং মাদ্রাসাটি মাটির তলায় চলে গিয়েছিল, কিভাবেই বা বাঘা এবং দারাসবাড়ী মাদ্রাসা তথা ইসলামিক দুটো বিশ্ববিদ্যালয় একেবারে ধ্বংস হয়ে গেল, তা পর্যাপ্ত গবেষণার অভাবে আজও অন্ধকারেই রয়ে গেছে। তবে কি 1897 সালের ভয়াবহ ভূমিকম্পেই সব কিছু শেষ হয়ে গেছে?
তাই যদি হয় তাহলে নিশ্চিতভাবেই বলা যায় এই যে ছেলেরা এখানে খেলাধুলা করছে হয়তো এই মাটির নিচেই রয়েছে সেই ভূমিকম্পে নিহত শিক্ষক শিক্ষার্থীদের মরদেহ। আসলে আসল সত্য যে কি তা কেবলই মাটির তলায় ডুবে থাকা এখানকার এই মাদ্রাসা এবং মসজিদ নিয়ে হওয়া পর্যাপ্ত গবেষণায় জানাতে পারে। এরপরও আপনি যখন এই মাদ্রাসা প্রাঙ্গণে আসবেন তখন মনে হবে একদিন এখানে কত শত শিক্ষার্থীদের পদচারণায় মুখর থাকত চারপাশ, কিংবা মসজিদ থেকে বাতাসে ভেসে আসত আজানের সুমধুর ধ্বনি। অথচ কালের ব্যবধানে আজ ছাদহীন এই ইমারত থেকে আর পাওয়া যায় না আজানের সেই সুমধুর সুর। মাদ্রাসা প্রাঙ্গণ থেকেও কানে ভেসে আসে না কোরআনের ধ্বনি। কালের আবর্তে সবই আজ হারিয়ে গেছে। এক সময়ের এই সজীব ইমারতগুলো আজ কেবলই ধ্বংসস্তূপ।